কে আপনি? কি হয়েছে এত রাতে? এভাবে কেউ দরজা ধাক্কায়? মাফ করবেন ডাক্তার সাহেব, আমি বদরপুর গ্রাম থেকে আসছি, জমিদার হাসমত সাহেবের বাড়ি থেকে। জমিদার হাসমত? বদরপুরের জমিদার? কিন্তু এই দুর্যোগে আপনি এখানে কি করছেন? আমাদের ছোট সাহেব, জমিদারের একমাত্র ছেলের জ্ঞান ফিরছে না, অবস্থা খুব খারাপ। জমিদার সাহেব আপনাকে এখনই নিয়ে যেতে বলেছেন। এই ঝড় বৃষ্টিতে কিভাবে সম্ভব? মাঝখানে তো আবার নদী, এখন নদী পার হওয়া তো অসম্ভব। জমিদার সাহেব সব ব্যবস্থা করে রেখেছেন। তিনি বলেছেন আপনি যা চাইবেন তাই পাবেন, যত টাকা লাগে তিনি দেবেন, শুধু একবার চলুন, ছেলেটা হয়তো মরেই যাবে। কিন্তু ডাক্তার সাহেব, আর কিন্তু বলবেন না, একটা বাচ্চার জীবন মরণের প্রশ্ন। আপনি তৈরি হয়ে নিন, নদীর ঘাটে আপনার জন্য লোক আর নৌকা অপেক্ষা করছে। ঠিক আছে, আমি আমার ব্যাগ গুছিয়ে নিচ্ছি, আপনি বাইরে অপেক্ষা করুন। বৃষ্টি। কি ব্যাপার? আপনার জমিদার বাবু তো বলেছিলেন ঘাটে নৌকা আর লোক থাকবে। এখন তো কেউ নেই, শুধু অন্ধকার আর কুয়াশা। আসবে ডাক্তার সাহেব, হয়তো আসছে। এই ঘাটটা ভালো না, রাতের বেলা কেউ এদিকে ঘেঁষতে চায় না। ভালো না মানে? কি বলতে চাইছেন আপনি, খুলে বলুন। না মানে, এই ঘাটের নামে অনেক বদনাম আছে। লোকে বলে এই ঘাটে নাকি নদী। মজিদের কথা শেষ হতেই ঘন কুয়াশার ভিতর থেকে ছোট্ট একটি নৌকা আসতে শুরু করে। নদীর ওপারে যাবেন? হ্যাঁ, আমরা জমিদার বাড়িতে যাব। আপনি কি জমিদার বাড়ি থেকে এসেছেন? আমি কারোর জন্য আসি না, আবার সবার জন্যই আসি। যারা এই রাতে এই ঘাটে পার হওয়ার জন্য অপেক্ষা করে, তাদের জন্যই আমার এই নৌকা। উঠে আসুন যে। আপনি উঠবেন না মজিদ সাহেব? না ডাক্তার সাহেব, আমি আমি সাথে চলে যাব। আপনি যান, আমার ভয় করছে। এসব কি বলছেন? এই খরস্রোতা নদীর সাঁতরে পার হবেন? আপনার মাথা ঠিক আছে? আপনি যান সাহেব, আমার জন্য চিন্তা করবেন না। মজিদ এই বলে বাতাসের সাথে মিলিয়ে গেল। নৌকা অদ্ভুত লোক তো। আচ্ছা, আপনি একাই গভীর রাতে নৌকা চালান? আপনার ভয় করে না? এক সময় করতো, এখন আর করে না। যার সব কেড়ে নেওয়া হয়েছে, তার আর ভয়ের কিছু থাকে না ডাক্তারবাবু। আপনার কথায় কেমন যেন রহস্য। আপনি কি এই গ্রামেরই মানুষ? ছিলাম এক সময়, এখনই নদীর জলের সাথেই আমার বসবাস। জমিদার বাড়ির ছেলের অবস্থা নাকি খুব খারাপ। সবাই নিশ্চয়ই খুব চিন্তায় আছে। হা 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 হা। চিন্তা? হাসমত সাহেব চিন্তা করতে জানেন না, তিনি শুধু কেড়ে নিতে জানেন। মানুষের সুখ শান্তি, এমনকি জীবনও। ডাক্তার মীরার কথায় অবাক হয়। কিছুক্ষণ পর আপনার নৌকা গন্তব্য পাড়ে এসে আসে। গেছে, এবার নামুন। আপনাকে অনেক ধন্যবাদ। এই নিন আপনার পারিশ্রমিক। আমার পারিশ্রমিক টাকাই হয় না, সময় হলে ঠিক আদায় করে নেব। আপনি এখন যান, রোগীর সেবা করুন। আপনার প্রয়োজন ফুরিয়ে যায়নি। প্রয়োজন ফুরিয়ে যায়নি। নীরা এই কথা বলে নৌকা ঘুরিয়ে ফেলল আর ডাক্তার জমিদার বাড়িতে হাঁটতে শুরু করলো। জমিদারের জ- চোখে মুখে দুশ্চিন্তার চেয়ে অহংকারটা বেশি ছিল। আপনি ডাক্তার নাদিম? এতক্ষণ লাগে আসতে? আমার ছেলে যদি কিছু হয়ে যায় তার দায় কে নেবে? আমি তো সময় মতোই রওনা দিয়েছিলাম, কিন্তু আপনাদের পাঠানো নৌকা ঘাটে আসতে অনেক দেরি করলো। নৌকা? কিসের নৌকা? আমি তো শুধু মজিদকে পাঠিয়েছিলাম আপনাকে নিয়ে আসার জন্য। ও কোথায়? তিনি তো আমাকে ঘাটে রেখে চলে গেলেন আর বললেন আপনাদের নৌকা অপেক্ষা করছে। একজন মহিলা আমাকে নদী পার করে দিলেন। বাজে কথা বলবেন না ডাক্তার। এই মাঝরাতে আপনাকে পার করার জন্য কোনো মহিলা নৌকা নিয়ে বসে থাকবে না। এই ঘাটে কোনো মাঝি রাতে নৌকা চালায় না। নিশ্চয়ই ঝড়ে আপনার মাথা খারাপ হয়ে গেছে। যান, আমার ছেলের কাছে যান। এই কথা শুনে ডাক্তার নাদিম কিছুটা অবাক হন। ডাক্তার সাহেব, দয়া করে আমার বাবাকে বাঁচান। ও আমার একমাত্র সন্তান, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আপনি শান্ত হন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আপনারা দয়া করে আমাকে কিছুক্ষণ একা থাকতে দিন। অদ্ভুত, এত কিছু হয়ে যাওয়ার পরেও ডাক্তার রোগীকে নিয়ে ব্যস্ত, কিভাবে সুস্থ করে তোলা যায়। আর এদিকে জমিদার খুব চিন্তিত। শেরালি, এই শেরালি। জি হুজুর, আদেশ করুন। মজিদ কোথায়? ডাক্তারকে একা ফেলে কোথায় পালিয়েছে? ওকে খুঁজে বের করে আমার সামনে হাজির করবি। আর শোন, এই ডাক্তার যেন আমার হুকুম ছাড়া এক পাও এই বাড়ি থেকে বের হতে না পারে। ছেলের জ্ঞান না ফেরা পর্যন্ত ও এখানেই থাকবে। যোগ্য হুজুর, একটা পাখিও উঠতে পারবে না আপনার হুকুম ছাড়া। ডাক্তার নাদিম অনেক কষ্ট করে রোগীকে সুস্থ করে তোলে। তিনি বারান্দার বাড়িয়ে দাঁড়িয়ে সেই রাতের মাঝির কথা ভাবছিলেন। ডাক্তার সাহেব, বলুন বেগম সাহেবা। হাসান এখন আগের চেয়ে অনেক ভালো আছে, আর ভয়ের কারণ নেই। আপনার অশেষ দয়া, আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন। কিন্তু আপনি আর এখানে থাকবেন না। আমি আপনার পায়ে পড়ি, আপনি আজই গ্রাম ছেড়ে চলে যান। কেন? কি হয়েছে? হাসান তো এখনো পুরোপুরি সুস্থ নয়। এখানকার বাতাস ভালো না ডাক্তার সাহেব। এই বাড়ির দেয়ালগুলো অভিশাপে ভরা। জমিদার সাহেব ভালো মানুষ নন, তিনি আপনাকে এখানে আটকে রাখবেন। কিন্তু আমি যাব কি করে? আমি ব্যবস্থা করেছি, আপনি শুধু পালানোর সুযোগ খুঁজুন। আর দোহাই আপনার, ওই নদীর ঘাটে রাতের বেলা একদম যাবেন না, ওটা মরণ ঘাট। মরণ ঘাট? কেন? ওই ঘাটে কি আছে? মরণ ঘাটের কথা শুনে ডাক্তার অবাক হয়।
ওখানে এক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। বহু বছর আগে জমিদার সাহেব আর তার লাঠিয়াল শের আলী মিলে এক নিরীহ মেয়ের। তুমি এখানে ডাক্তারের সাথে কি কথা বলছো? যাও, বাড়ির ভিতরে যাও, তোমার জায়গা ওখানে। ডাক্তার, আপনার ওষুধের কার্যকারিতা দেখে আমি খুশি, কিন্তু আমার ছেলের জন্য শহর থেকে আরো ভালো ওষুধ আনতে হবে। কিন্তু তার তো এখন আর প্রয়োজন নেই। আমি যা বলছি তাই করুন। আমি আপনার চেয়ে ভালো বুঝি। শের আলী আপনার সাথে যাবে, ও আপনাকে ঘাট পর্যন্ত পৌঁছে দেবে। আপনাকে আজই শহরে যেতে হবে এবং কাল ভোরের মধ্যে ওষুধ নিয়ে ফিরতে হবে। ঠিক আছে। তার নাদিম তখনই বুঝতে পারে এটা একটা তাকে বাড়ি থেকে বের করার অজুহাত। আবার সেই ঘাটেই আসলো ডাক্তার সাহেব নদী পার হওয়ার আবার সেই জন্য। ঘাট? কিন্তু পার হবো কি করে? দিনের বেলায়ও তো কোনো নৌকা বা মাঝি দেখছি না। আরে রাখেন আপনার চিন্তা, হুজুরের হুকুম, ব্যবস্থা একটা হবেই, চুপচাপ অপেক্ষা করেন। ব্যবস্থা একটি হবে, এই কথাটি প্রহরী সাহেব বলতেই কিছুক্ষণ পরে আবারও সেই নৌকাটি চলে আসলো একটি মহিলা নিয়ে। ডাক্তার সাহেব, আবার দেখা হয়ে গেল। শহরে যাচ্ছেন বুঝি? তুমি তুমি এখানে? আমি তো ভেবেছিলাম। এই মেয়ে, তুই কে? এখানে কি চাস? হুজুরের মেহমানকে নিয়ে টানাটানি? যা, ভাগ এখান থেকে, নইলে তোর লাশে কেউ খুঁজে পাবে না। লাশ তো একবারই হয় শের আলী। তুমি কি আমাকে সত্যিই চিনতে পারছো না, নাকি চিনতে পেরেও ভয় পাচ্ছ না? তুই তুই আমার নাম জানিস কি করে? শুধু নামই না, তোমার সমস্ত কুকীর্তি আমি জানি। আমি তো তোমার আর তোমার মনিবের জন্যই এখানে অপেক্ষা করছি, বহু বছর ধরে। না না, এ হতে পারে না। মীরা, তুই তো বেঁচে নেই। আমরা আমরা তো তোকে। হ্যাঁ, তোমরা আমাকে নদীর বুকেই মেরে ফেলে দিয়েছিলে, কিন্তু আমার আত্মাই জলের সাথে মিশে আছে, শুধু তোমাদের দুজনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধের কথা বলতেই জমিদার সাহেবকে দেখা গেছে আরেক প্রহরী নিয়ে চলে কি এসেছে। হলো শের আলী, এত দেরি কেন? তুই তুই এখানে কি করে এলি? আমি তো এখানেই ছিলাম হাসমত, তোমার অপেক্ষায়। তোমার ছেলের অসুস্থতা তো ছিল একটা নাটক। তোমাদের দুজনকে এই মরণ ঘাটে একসাথে আনার জন্যই আমার ডাক্তারবাবুকে প্রয়োজন ছিল। এসব কি বলছেন আপনি? এর মানে কি? ভয় পাবেন না ডাক্তার সাহেব, আপনার কোনো ক্ষতি হবে না। আপনি শুধু আমার এত বছরের অপেক্ষার শেষটা দেখবেন। আপনি সাক্ষী থাকবেন পাপী তার শাস্তি কিভাবে পায়। এই কথা বলে নীরার আত্মা আসল রূপ নিল তাদেরকে হত্যা করার জন্য, আর তারা এদিক সেদিক ছুটাছুটি করছে। কি দেখছিস শের আলী? শেষ করে দে ওই শয়তানকে। ওটা কোনো মানুষ নয়, প্রেতাত্মা। হুজুর বাঁচান, এ কি, আমাকে বাঁচান। পানি। না, আমাকে ছেড়ে দে। তুই আমাকে চিনিস না, আমি এই এলাকার জমিদার। আজ তোর কোনো পরিচয় নেই হাসমত, আজ শুধু বিচার হবে আমার জীবনের, আমার সব হারানোর বিচার। নীরা জমিদার এবং তার প্রহরীদেরকে পানিতে ফেলে দিচ্ছে। আমাকে আমাকে ছেড়ে দে। আমি আমি কবা। ক্ষমা? ক্ষমা করার আমি কি? তোমার বিচার তো এই নদীই করবে, যার বুকে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। নীরা তার খুনিদের প্রতিশোধ নিতে সফল হয় এই ডাক্তারবাবুর মাধ্যমে। আমার প্রতিশোধ পূর্ণ হলো ডাক্তার সাহেব। বহু বছর ধরে আমার আত্মাই নদীর জলে আটকে ছিল, শান্তি পাচ্ছিল না। ওদেরকে ঘাটে আনার জন্য আমার একজন জীবিত মানুষের সাহায্যের প্রয়োজন ছিল। আপনি অজান্তেই আমাকে এসে সাহায্য করেছেন। এখন আমার কি হবে? আপনার কোনো ভয় নেই, আপনি একজন সৎ ও ভালো মানুষ। আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। আপনি এখন মুক্ত, নিজের জীবনে ফিরে যান। কিন্তু কেন কেন তোমার সাথে এমন হয়েছিল? আমি এই গ্রামেরই মেয়ে ছিলাম। হাসমত আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। রাগের মাথায় সে আর শের আলী মিলে একদিন আমাকে নদীর ধারে নিয়ে যায়। আমাকে ভয় দেখাতে গিয়েই তারা ধাক্কা দিয়ে ফেলে দেয় নদীতে, আর আমি ফিরে আসতে পারিনি। সেই দিন থেকেই আমার আত্মাই নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে, ন্যায়ের অপেক্ষায়। আমি আমি অত্যন্ত দুঃখিত। দুঃখ করবেন না, আজ আমি মুক্ত। আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। শুধু মনে রাখবেন, পাপ কখনো তার ছায়া ছাড়ে না, একদিন না একদিন তার ফল পেতেই হয়। এবার আমাকে যেতে হবে। ছিল আমাদের আজকের এই ভিডিও। পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।